তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সঙ্গে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সমাজবিজ্ঞানের ক্লাসগুলো ফলো করছো বা অনুসরণ করছো। নিয়মিত পড়ালেখার সঙ্গেও যুক্ত থাকা প্রয়োজন। আশা করি তোমরা বাড়িতে নিয়মিত পড়ালেখা করছো। আমরা গত ক্লাসে সামাজিক নিয়ন্ত্রণের জনমত এবং শিক্ষা বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম জনমত বিভিন্নভাবে তৈরি হতে পারে, যেমন টেলিভিশন, সংবাদপত্র, বিজ্ঞাপন, রেডিও, এগুলোর মাধ্যমে জনমত তৈরি হতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে। বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন জাতি ধর্মের ভিন্ন মতামত থাকতে পারে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মতামত থাকতে পারে, একই রাষ্ট্রে অনেকগুলো মতামত থাকতে পারে। সেই জনমতগুলো আমরা সমাজের মানুষকে প্রভাবিত করে। সামাজিক নিয়ন্ত্রণ জনমতের মধ্য দিয়েও হয়ে থাকে। আর এরপরে আমরা বলেছিলাম শিক্ষার কথা, যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম। শিক্ষা রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং শিক্ষা অর্জন করতে গেলে অর্থনৈতিক প্রয়োজনীয়তা পড়ে, আবার রাজনৈতিক মতাদর্শও শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে। যেমন যখন আমাদের উপমহাদেশে ইংরেজ শাসন ছিল, তখন শিক্ষা ব্যবস্থায় ইংরেজ শাসনের প্রভাব পড়েছে, ইংরেজি শিক্ষা প্রচলন হয়েছে এবং তাদের মতাদর্শেরও প্রভাব আমাদের সমাজের উপরে পড়েছে। এরকম রাজনৈতিক ক্ষমতার দ্বারাও দেখা যায় অনেক সময় শিক্ষা ব্যবস্থা প্রভাবিত হয়ে থাকে। আর অর্থনৈতিক বিষয়টা হচ্ছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে যেমন বিভিন্ন মাধ্যম রয়েছে আমাদের বাংলাদেশে, যেমন ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, আবার মাদ্রাসা, এগুলো রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি রয়েছে। সেগুলোতে অর্থনৈতিক প্রয়োজনীয়তা বিভিন্নভাবে হয়ে থাকে। আমরা যদি ইংরেজি মাধ্যম বা প্রাইভেট সেক্টরে লেখাপড়া করি, তাহলে দেখা যায় অর্থনৈতিক প্রয়োজনীয়তাটা বেশি পড়ে। আবার সরকারি স্কুলগুলো, কলেজগুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি আমরা লেখাপড়া করি, তাহলে আমাদের অর্থনৈতিক প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যায়, তো সেটাও আমাদেরকে প্রভাবিত করে। পারিবারিক অর্থনৈতিক কাঠামোটি শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে। সাধারণভাবে শিক্ষা ব্যবস্থার কাজ নতুন প্রজন্মকে প্রধান প্রধান সামাজিক নিয়ম নীতি এবং সেগুলো ভঙ্গ করলে প্রচলিত শাস্তির বিধান সম্পর্কে অবহিত এবং বিদ্যমান স্তরবিন্যাস ও সামাজিক ভেদাভেদ ব্যবস্থার মধ্যে তাদের সামাজিক অবস্থান ও কর্তব্য সম্পর্কে শিক্ষিত করে তোলা। যে আমাদের যে শিক্ষাটা দেওয়া হয় সেটা আমাদের সচেতনতা বৃদ্ধি করে, তারপর নিয়ম নীতি শিখায়, সেটা ভঙ্গ করলে আমরা কী শাস্তি পাবো সেগুলোও আমরা অবহিত হই। আবার আমরা বলেছি গত ক্লাসে শিক্ষার ব্যাপারে যে আদিম সমাজেও বিভিন্ন বিষয় তারা শিক্ষা অর্জন করত, জীবন থেকে কারিগরি শিক্ষা অর্জন করত। আবার শিল্পোন্নত সমাজে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে থাকি। এরকমভাবে আমরা শিক্ষার আওতায় চলে আসি। আধুনিক সমাজে এই প্রথাগত শিক্ষার স্থান মুখ্য হয়ে উঠেছে। তাছাড়া শিক্ষকদের বিশাল পেশাগোষ্ঠীরও আবির্ভাব ঘটেছে, আর তার ফলে সামাজিক নিয়ম নীতির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যাচ্ছে। এখন সমালোচনার কণ্ঠরোধ করা কিংবা দীর্ঘস্থায়ী ফলাফলকে নিষ্প্রভ করে দেওয়া একেবারে অসম্ভব না হলেও অন্তত দুঃসাধ্য। শিক্ষা কতটা পরিমাণে বিশেষ ধরনের সামাজিক ক্রিয়া হিসাবে গণ্য, সামাজিক কাজকর্মে বিশেষীকরণ ঘটেনি এমন সরলতম সমাজ ব্যবস্থায়ও শিক্ষণ একটি স্বতন্ত্র সংগঠিত ক্রিয়া হিসাবে স্বীকৃত হয়। বলছে যে আমরা যদি আদিম সমাজগুলোর দিকেও তাকাই, সরল সমাজ, গ্রামীণ সমাজের দিকে তাকাই, সেখানেও দেখব শিক্ষণ একটি মাধ্যম।
যেমন বাবার কাছে কেউ কৃষিকাজ শিখছে, বা পাঠশালায় লেখাপড়া শিখছে, ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে, বিভিন্নভাবেই শিক্ষণ হয়ে থাকে। সেখানে পরিবার, আত্মীয় গোষ্ঠীর কাছ থেকে এবং ছক বাঁধা দৈনন্দিন জীবনযাত্রায় অংশগ্রহণের মধ্যে দিয়ে শিশু শিক্ষা লাভ করে। কিন্তু এই সরলতম স্তর থেকে উন্নত বহু আদিম সমাজেই আবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমাজের প্রাপ্তবয়স্ক সদস্য হিসাবে সমাজে গৃহীত হওয়ার আগেই নতুন প্রজন্মকে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হয়। ছোটবেলায় যেরকম আমরা শিক্ষা গ্রহণ করি, যখন আমরা বড় হয়ে যাই তখন আমাদের আবার আরেক ধরনের সামাজিকীকরণ হয়। স্কুল কলেজেও আমাদের লেখাপড়া পরিবর্তন আসে, আমরা বিভিন্ন দিকে লেখাপড়ায় চলে যাই। কেউ মেডিকেলে পড়ালেখা করতে যায়, কেউ ইঞ্জিনিয়ারিং করতে যায়, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লেখাপড়ার দিকও পরিবর্তন হয়, আমাদের আচরণের পরিবর্তন হয়, আমাদের সামাজিকীকরণের পরিবর্তন হয়। শিক্ষার সংজ্ঞা নিরূপণ করা হয় এইভাবে: যারা সমাজ জীবনযাপনে এখনো প্রস্তুত নয়, শিক্ষা তাদের উপর পূর্ববর্তী প্রজন্ম দ্বারা চর্চিত ক্রিয়া। এর উদ্দেশ্য শিশুর সেই সব দৈহিক, বৌদ্ধিক ও নৈতিক ক্ষমতাকে জাগিয়ে বিকশিত করে তোলা, যা সমাজের ও বিশেষ করে তার নিজস্ব পরিবেশের চাহিদা পূরণের জন্য প্রয়োজন। বৌদ্ধিক কথা বলতে আমরা ইন্টেলেকচুয়াল, বুদ্ধিগত দিকটাকে বুঝি, যে এটা আমাদের দৈহিক, বুদ্ধিগত এবং নৈতিক ক্ষমতাকে জাগিয়ে তোলে, যেন শিশু তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে। নতুন প্রজন্মের এই সামাজিকীকরণ সব সমাজেই অবশ্যম্ভাবী রূপে দেখা যায়, তবে ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং নিজস্ব বৈচিত্র্য ও জটিলতা অনুযায়ী তা নানাভাবে হয়ে থাকে। বিভিন্ন সমাজ বিভিন্ন রকম, তাদের সামাজিকীকরণের প্রক্রিয়া ভিন্ন। যেমন একটা ইংরেজ শিশু যেভাবে বেড়ে ওঠে, আমাদের একটা বাঙালি শিশু সেভাবে বেড়ে ওঠে না, কারণ তাদের সমাজ ব্যবস্থা আলাদা। একটা আদিম সমাজের শিশু বা ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশু যেভাবে বেড়ে ওঠে আদিবাসী সমাজে, সেভাবে একটা শহরের শিশু বেড়ে ওঠে না, একটা গ্রামীণ শিশু সেভাবে বেড়ে ওঠে না। যার যার পরিমণ্ডলে সে সেভাবে সামাজিকীকরণ হয়, সেভাবে সে বেড়ে ওঠে। তবে কিছু বিষয় যেগুলো আমরাকে বেসিক বলতে পারি বা মৌলিক বলতে পারি, সেই বিষয়গুলো প্রতিটা সমাজেই শেখানো হয়। যেমন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, পিতামাতার প্রতি শ্রদ্ধা করা, এই বিষয়গুলো আমরা প্রতিটা সমাজেই লক্ষ্য করে থাকি যেগুলো রয়েছে। অপেক্ষাকৃত উন্নত সমাজে প্রথাগত শিক্ষার গুরুত্ব বেশি। নিয়মিত শিক্ষাদানের সময়কাল দীর্ঘ হয় এবং শিক্ষকদের বিশেষজ্ঞ পেশাগোষ্ঠী হিসাবেও দেখা যায়। প্রাচীন ভারতে এই প্রথাগত শিক্ষার দায়িত্ব থাকতো ব্রাহ্মণদের উপর। তোমাদের যখন আমরা জাতিবর্ণ পড়িয়েছিলাম, কাস্ট সিস্টেম, তখন আমরা বলেছিলাম যে ব্রাহ্মণরা সমাজে শিক্ষাদান করে থাকে, ধর্মীয় কাজকর্ম করে থাকে, ক্ষত্রিয়রা যুদ্ধ করে থাকে, বৈশ্যরা ব্যবসা করে থাকে, এবং যারা শূদ্র তারা দেখা যায় যে সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকে। এবং তখন দেখা যেত যে ব্রাহ্মণ পরিবারের বা উচ্চ পরিবারের শিশুরাই শিক্ষা গ্রহণ করতে পারত। তবে এই প্রথাগত শিক্ষার সুযোগ পেত জনসংখ্যার সামান্য সংখ্যালঘু অংশ। সমগ্র শিক্ষাদান প্রক্রিয়াটি পরিচালিত হতো বংশ পরম্পরায় একটি যাজক সম্প্রদায়ের দ্বারা। মূলত ধর্মীয় তত্ত্বজ্ঞান দেওয়াতেই তারা উৎসাহিত হতেন। ধর্মনিরপেক্ষ শিক্ষা অনেকটাই বাদ পড়ত। প্রাচীনকালে ধর্মীয় শিক্ষাটাই বেশি ছিল। এখন আধুনিক সমাজে আমরা যেরকম ধর্মনিরপেক্ষ শিক্ষার মধ্যে চলে এসেছি শিল্পোন্নত সমাজে, সেটা প্রাচীনকালে অনেক রাষ্ট্রেই, অনেক সমাজেই, অনেক রাজ্যেই ছিল না। অন্যদিকে কারিগরি শিক্ষা অর্জন করতে হতো প্রধানত পরিবার এবং পেশা গোষ্ঠীর কাছ থেকে। যেমন একটা কামার কুমারের ছেলেরা তারা তার পরিবারের সেই পেশাগত কাজটি শিখে নিত, তাঁতির ছেলে তার পেশাগত কাজটি শিখে নিত, কৃষক পরিবারের ছেলে
কৃষিকাজটি শিখে নিত। এইভাবে তারা পারিবারিক পেশাগোষ্ঠীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করত। অন্যান্য উপনিবেশে যেমন দেখা গেছে, ভারতবর্ষেও সেভাবে ব্রিটিশ শাসনকালে শিক্ষা ব্যবস্থায় বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। এটা আমরা আগেই বলেছিলাম, গত ক্লাসেও বলেছিলাম যে ইংরেজি শিক্ষার বিষয়টি আমাদের ভারতবর্ষে একেবারে শুরুতে ব্রিটিশ শাসকরা হিন্দুদের বিদ্যালয়গুলিতে সাহায্য করেছিল। 1835 সালে এদেশে ইউরোপীয় বিজ্ঞান ও সাহিত্যের প্রসারকল্পে ইংরেজির মাধ্যমে শিক্ষাদানের কর্মসূচি নেওয়া হলো। এটা ঠিক যে নীতিগতভাবে এই কর্মসূচির লক্ষ্য ছিল সব শ্রেণীর মানুষের মধ্যেই ইউরোপীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া, কিন্তু বাস্তবে রসদের পুরোটাই ব্যয় হতে লাগলো উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার জন্য। উপযুক্ত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতি প্রায় হয়ইনি। আবার আমরা এমনটাও শুনে থাকি যে একটি জমিদার শ্রেণী বা ইংরেজদের একটি স্থাবক শ্রেণী গড়ে তোলার জন্য কেরানির কাজকর্ম, পেশাগত কাজকর্ম করে তোলার জন্য যেটুকু ইংরেজি শেখানোর প্রয়োজন সেটুকু ইংরেজি শেখানোর ব্যবস্থা করা হয়েছিল শুরুর দিকে, যে ভারতীয়রা ইংরেজদের অফিসিয়াল বা কাজকর্মগুলি, প্রশাসনিক কাজকর্মগুলি যেন তারা করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ইংরেজি শিক্ষাদান তাদের দেয়া হয়েছিল। সদ্য স্বাধীন দেশগুলোতে যেসব কর্মসূচির অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে তার একটি হলো নিরক্ষরতা দূরীকরণ। সদ্য স্বাধীন বলতে আমরা বুঝাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের পর থেকে আমরা দেখতে পাই যে ঔপনিবেশিক দেশগুলো স্বাধীন হতে শুরু করে এবং আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করেছিল এবং তখন থেকে অন্যান্য রাষ্ট্রের মতো আমাদের রাষ্ট্রগুলোতেও নিরক্ষরতা দূরীকরণের প্রতি মনোযোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় সরকাররা। ইউনেস্কোর কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পেয়ে এইসব দেশে, বিশেষ করে সমাজতান্ত্রিক উন্নয়নশীল দেশগুলোতে, যেমন কিউবার কথা বলা হয়েছে, গণসাক্ষরতা অভিযান বিপুল সফলতা লাভ করেছিল। তবে সব সমাজেই শ্রেণীভেদের অনুরূপ ভেদাভেদ শিক্ষা ব্যবস্থার মধ্যেও লক্ষ্য করা যায়। আমরা শ্রেণীর কথা বলেছি, শ্রেণী অনুযায়ী আমাদের জীবনযাত্রা পাল্টে যায়। আমরা যখন স্তরবিন্যাস পড়িয়েছিলাম তখন ক্লাস পড়িয়েছিলাম, স্ট্যাটাস পড়িয়েছিলাম। ইংরেজি শিক্ষাটা দেখা গেছে এটা মর্যাদার বিষয়। ধনী পরিবারের ছেলেমেয়েরা এই সুযোগটা পেত, বিদেশে ব্যারিস্টারি পড়তে যেত জমিদার পরিবারের ছেলেরা। সেই সময় আমরা দেখেছি ইংরেজ শাসনের সময়ে যে ধনী পরিবারের ছেলেমেয়েরাই বিদেশে গিয়ে ব্যারিস্টারি পড়তো। এরকম সুযোগের ব্যাপারটাও রয়েছে, শ্রেণীভেদের ব্যাপারটাও রয়েছে, যে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা দেখা যেত সুযোগটা কম পেত, শিক্ষাটা তখন সুযোগের পর্যায়ে চলে যেত শ্রেণীভেদের কারণে। বর্তমানের বেশিরভাগ স্বাক্ষর সমাজে কিছুদিন আগেও সাক্ষরতা সীমিত ছিল উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে। আধুনিক শিল্পোন্নত সমাজেই প্রথম গণশিক্ষা চালু হয়েছে, কিন্তু বিভিন্ন সামাজিক শ্রেণীর মধ্যে শিক্ষার পার্থক্য এখনো আছে। বিভিন্ন সামাজিক শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন ধরনের বিদ্যালয়ের ব্যবস্থা আছে। প্রতিটা সমাজেই দেখা যায় যে আমাদের স্কুল কলেজগুলোর বেতনের পার্থক্য রয়েছে, ধনী গরিবের পার্থক্য রয়েছে, সেই অনুযায়ী শিক্ষা লাভ হয়ে থাকে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন সমাজে। সাধারণ মানুষের সঙ্গে প্রবর বলতে আমরা বলেছিলাম যে পণ্ডিত শ্রেণী, শিক্ষিত শ্রেণী এবং বৌদ্ধি মানে বুদ্ধিগত, ইন্টেলেকচুয়াল, এবং শিক্ষা ও পেশার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার মধ্যে পার্থক্য ছাড়া শিক্ষা সুযোগের ব্যাপারেও অন্য সূক্ষ্ম তারতম্য দেখা যায়। শিক্ষার ক্ষেত্রে সূক্ষ্ম পার্থক্যও রয়েছে, যেমন ধরো গণমাধ্যমের প্রভাব, গণমাধ্যম ব্যবহার করার প্রভাব, সেগুলো সূক্ষ্ম পার্থক্য তৈরি করে। বিভিন্ন লাইব্রেরিতে পড়ালেখা করার সুযোগ, সেগুলো গ্রন্থ পাঠ করলে আমাদের সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। সাহিত্য, বিজ্ঞান চর্চা, এগুলোর মধ্যে দিয়ে সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। প্রযুক্তি, এগুলোর জ্ঞান, এগুলোর মধ্যে দিয়ে সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। শ্রেণীভেদের কারণেও একটা হয়, আর জ্ঞান অর্জনের মাধ্যমেও একটা পার্থক্য তৈরি হয়। আধুনিক সমাজেই শিক্ষাক্ষেত্রে বৈষম্য দেখা যায়। সমতাবাদী জনকল্যাণ কর্মসূচি রূপায়ণের প্রতিশ্রুতি যাই দেওয়া হোক না কেন, সব সমাজেই আমরা বলি যে সবার জন্যই শিক্ষা,
বা প্রতিটি সমাজ, প্রতিটি রাষ্ট্রই চায় যে দারিদ্র মুক্ত সকলের জন্য শিক্ষা ব্যবস্থা, সবার জন্য শিক্ষা ব্যবস্থা প্রতিটি রাষ্ট্রেও আছে। বাংলাদেশ, ভারত সব জায়গায় বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা আছে, কিন্তু তাও দেখা গেছে যে আমরা সমতা অর্জন করতে এখনো পারিনি। দেখা গেছে যে কিছু জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে। স্বাধীনতার পর ভারতবর্ষে শিক্ষার সুযোগ অনেকটা বেড়েছে এবং গ্রামীণ বিদ্যালয়ের উন্নতি ও নিচু জাতপাতের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ার ফলে শিক্ষাঙ্গনে প্রবেশাধিকারের ক্ষেত্রে বাস্তবিকভাবে অনেক বেশি সমতা এসেছে, কিন্তু তা সত্ত্বেও উল্লেখযোগ্য বৈষম্য এখনো আছে। কিন্তু আধুনিক সমাজ সম্পর্কে প্রাপ্য এইসব তথ্যের ভিত্তিতে কথা বলা যায় যে শিক্ষার বৈষম্যের সঙ্গে সামাজিক স্তরভেদের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। শিক্ষা প্রচলিত ভাষা, ধর্ম, নীতিবোধ, প্রথা ইত্যাদির মাধ্যমে শিশুর মধ্যে সামাজিক পরম্পরার বোধ জাগরিত করে, তাকে সমগ্র সমাজের উপযুক্ত করে গড়ে তোলার কাজ করে। বিজ্ঞানের অগ্রগতি ও দ্রুত সামাজিক পরিবর্তনের ঘটনাও শিক্ষায়তনে যে আচরণ বিধি শেখানো হয় তাতেও পরিবর্তন নিয়ে আসছে। গণমাধ্যম এবং সম্ভ্রান্ত পরিবারের শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রেও আমরা পরিবর্তন লক্ষ্য করি। প্রায়শই শিক্ষার প্রকৃতিগত ও গুণগত পার্থক্যের সঙ্গে অন্যান্য সামাজিক বৈষম্যে, যেমন নারী পুরুষ ভেদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সামাজিক গোষ্ঠীগত বৈষম্য সম্পর্কও আমরা লক্ষ্য করি। অধিকাংশ সমাজে পুরুষের থেকে মেয়েদের উচ্চশিক্ষা লাভের সুযোগ কম ছিল। বহু সমাজে বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে অন্যান্য বিষয়ের মতো শিক্ষাতেও বৈষম্যমূলক আচরণের সম্মুখীন অনেক সময় হতে হয়। শিক্ষা সম্পর্কে আমরা বললাম যে শিক্ষা আমাদের সামাজিক নিয়ন্ত্রণ করে, শিক্ষা অনেক বৈষম্য অনেক সময় তৈরি করে। যদি শিক্ষা শ্রেণীগত বৈষম্য দূর করে তাহলে শিক্ষার মাধ্যমে আমাদের সামাজিক নিয়ন্ত্রণ হওয়ার সুযোগটি আরও বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।